আসসালামু আলাইকুম। পড়া মনে রাখার সহজ 10টি উপায় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা। তো আশা করি যে তোমাদের এটা অনেক হেল্প হবে। তো যারা আমাদের এইচএসসি পরীক্ষা দিবা অথবা এইচএসসি পরীক্ষা তোমাদের 1-2 বছর পর, তারা আগে থেকে এই টিপসগুলা তোমরা ইউজ করা শুরু করো, তাহলে তোমাদের পড়া মনে থাকবে এবং পরীক্ষার পরে একটা ভালো রেজাল্ট করবা বলে আশা করা যায়। দেখো, যারা সত্যিকার অর্থে পড়া মনে রাখতে চাও তাদের জন্য আমার এই 10টা টিপস। তো একটু হয়তো বা প্রথম প্রথম কষ্ট হইতে পারে, ঠিক আছে, কারণ আমরা অধিকাংশ স্টুডেন্টই একটু পড়াটা পছন্দ করি না, মোবাইল টিপতে পছন্দ করি, খেলতে পছন্দ করি, গল্প করতে পছন্দ করি, কিন্তু পড়াটা তেমন একটা পছন্দ না, তাই না? তো যেহেতু আমরা একটু পড়বো, তো আমাদের একটু কষ্ট হইতেই পারে। প্রথম কয়েকটা মাস হয়তো বা কষ্ট হবে, এরপরে কিন্তু সব কিছু ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, আমরা যে 10টা উপায় নিয়ে আলোচনা করব সেটা 1 নাম্বার হচ্ছে কি, ভোর 6টা থেকে পড়া, কারণ তখন আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। ঠিক আছে, অনেকে আছে ওদের রাত জাগা পাখি, মানে আমি যেমন 19-এ ছিলাম, আমি সারা রাত পড়তে পছন্দ করতাম, সারা রাত ঘুমাতে পছন্দ করতাম। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু পড়া কম হইতো, ঠিক আছে, আমার ঘুমটাই বেশি হয়ে যেত, কারণ একটা রাত জাগলে 10 রাতেও নাকি ঘুমাইলে সেটার পূরণ হয় না। মানে একটা রাত জাগা অনেক বড় একটা ব্যাপার, এর এত কষ্ট করা দরকার নেই। তোমরা প্রতিদিন ভোর 6টা বাজে পড়তে বসবা, ঠিক আছে? ধরো 5:30 বাজে উঠলা, ফ্রেশ হয়ে 6টা বাজে পড়তে বসলা। ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত টানা 6 ঘন্টা একদম খুব ভালো করে পড়া মুখস্থ হয়, এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তো অবশ্যই ভোর 5:30 বাজে উঠতে একটু কষ্ট হবে, প্রথম 1-2 সপ্তাহ কষ্ট হবে, এরপরে দেখবা আর কষ্ট হবে না, ঠিক আছে? তো অবশ্যই ভোর 6টা বাজে আমাদের মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে, মাথা ফ্রেশ থাকে। তো এই সময় যদি পড়তে বসো তাহলে যে কোনো কঠিন পড়া খুব সহজেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আমি আমার বায়োলজি মুখস্থ, ধরো যে আমার মুখস্থ বেশি হইতো, কিন্তু অনেক কঠিন কঠিন পড়া, বায়োলজি বা সূত্র, সেগুলো আমি সবসময় ভোর 6টা থেকে পড়তাম। তো আমার খুব সহজে 6টা থেকে পড়া শুরু করলে যত কঠিন পড়াই হোক না কেন আমার সকাল 8টার মধ্যে হয়ে যেত। তো ভোর 6টা বাজে উঠলে একটু ঘুম ধরতে পারে, সেজন্য চা বানাবা বা আম্মুকে বলবা চা বানায় দিতে। তো একটু খাবার দাবার খেয়ে তো ভোর 6টা থেকে পড়া শুরু করবা। 6টা বাজে যদি পড়ো অবশ্যই তোমাদের পড়া মনে থাকবে, ঠিক আছে? এবার আসো 2 নাম্বারে হচ্ছে পড়ার টপিক বোঝা। ধরো যে তুমি আমাদের কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের আমাদের যে রসায়ন প্রথম পত্রের 2য় নাম্বার অধ্যায় গুণগত রসায়ন, সেই অধ্যায়টা পড়বা, ঠিক আছে? এখন তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা এই অধ্যায়টা বুঝো না তারা যদি আন্দাজে রিডিং পড়া শুরু করো তখন কিন্তু পড়া অনেক কঠিন, ঠিক আছে? তো তখন তোমাকে কি করতে হবে, তাহলে তুমি কিভাবে সে বইয়ের টপিকটা বুঝবা? তোমার টপিকটা বোঝার জন্য প্রথমেই তোমার উচিত যে একটা ক্লাস করা, হয় তোমার কলেজের টিচারের কোনো ক্লাস, অথবা তোমার কোচিংয়ের কোনো ক্লাস, অথবা ইউটিউব থেকে সে অধ্যায়টা নিয়ে কোনো ক্লাস করলে কি হবে, তুমি ওই অধ্যায়টা সম্বন্ধে হালকা একটু ধারণা পাবা, ঠিক আছে? আচ্ছা, ধারণা পাইলা, এরপরে তুমি কি করবা? এরপরে তুমি সেই অধ্যায় থেকে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে, সেগুলো দেখতে থাকবা, তাহলে দেখবা যে আমাদের গুণগত রসায়ন অধ্যায়ে মাত্র 2 ধরনের সৃজনশীল প্রত্যেকবার আসে, ঠিক আছে? তো এটা তুমি বুঝে যাবা তখন যে একটা দ্রাব্যতা, আরেকটা হচ্ছে কি যে ইলেকট্রন এখান থেকে ওইখানে যায়, এরকম একটা। তো এটা যদি তুমি বারবার এই সৃজনশীলগুলো দেখো তখন তুমি বুঝবা যে তোমার অধ্যায়ের কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তুমি সেটা বইতে দাগায় ফেলবা। তো তারপর তুমি বইয়ের সেই রিডিংটা যদি টিচারের থেকে যদি ভালো করে বুঝো তাহলে তো সৃজনশীলই করতে পারবা। আর এরপরে যদি না বুঝো তো বইয়ের রিডিংটা একটু পড়ে নিলা, সেই যেই অধ্যায়গুলো তুমি দাগায় নিলা যেগুলো বারবার বোর্ড কোশ্চেনে আসছে। তো তুমি টপিকটা বুঝে গেলা যে আমার এই অধ্যায় থেকে 2 ধরনের কোশ্চেন আসে, আমরা সেই 2 ধরনের কোশ্চেনটা আগে ভালো করে রিডিং পড়ে তারপর টিচারের ক্লাসও করলাম, একটু জানলাম, এখন আমরা টেস্ট পেপার সলভ করতে পারবো, ঠিক আছে? টেস্ট পেপার সলভ করতে গেলে কোনো সমস্যা হবে না, 2-1টা কোশ্চেনের সমস্যা হলে সেটা আমরা হয় ইউটিউব অথবা টিচার থেকে বুঝে নিব। তো এভাবে করে আমাদের পড়াটা শেষ করতে হবে। যদি মনে করো যে তুমি পুরা বইয়ের একদম প্রথম থেকে রিডিং পড়া শেষ শুরু করলা, এরপরে শেষ করবা, তাহলে কিন্তু হবে না। রিডিং পড়তে পড়তে শেষে যায় দেখবা কী পড়ছো তা ভুলে গেছো। তো পড়াটা অনেক বেশি, যে পড়ার আগে টপিকটা বুঝতে হবে। তুমি যদি বায়োলজি বই পড়ো তখন বায়োলজির একটা নির্দিষ্ট অধ্যায় সিলেক্ট করলা, ধরো যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, আমাদের জীববিজ্ঞান 2য় পত্রের প্রথম অধ্যায়। তো এই অধ্যায়ে কি আছে? এই অধ্যায়ে আছে কি আমাদের 9টা পর্ব আছে, সেই 9টা পর্বের এক একটা করে বৈশিষ্ট্য দিয়ে দিছে, এই তো এটা বুঝে ফেললা। এবার সেই একটা একটা করে পর্ব মুখস্থ করো, বাস অধ্যায় শেষ। এভাবে করে টপিকটা বুঝতে হবে,
ঠিক আছে, টপিক না বুঝে বইয়ের প্রথম থেকে একদম মুখস্থ করা শুরু করলে এভাবে হবে না। টপিক বুঝতে হবে, বোর্ড কোশ্চেনে কী কী আসে সেগুলো একটু বইতে দাগাইতে হবে, তাহলে পড়তে গেলে সেটা আরও বেশি জোর দিয়ে পড়বা। এভাবে করে প্রথমে টপিকটা বুঝতে হবে, আন্দাজে মান্দাজে বই নিয়ে বসে গেলে হবে না। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে কি বলবো, যে চিত্র, কাহিনী, স্মৃতি, কিওয়ার্ড, নোট। এটা মানে কি, ধরো যে এটা সবচেয়ে বেশি আমাদের লাগে হচ্ছে বায়োলজি পড়া মুখস্থ করতে। ঠিক আছে, বায়োলজিতে সেই সফল হয় যার সাথে চিত্র কথা কয়। ঠিক আছে, তাহলে দেখো যে বায়োলজিতে কিন্তু চিত্র অনেক বড় একটা টপিক, যদিও চিত্র আঁকলে মাত্র 1 নাম্বারই পাওয়া যায়, কিন্তু এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। চিত্র থেকে তুমি অনেক ব্যাখ্যা লিখতে পারবা, যদি তুমি চিত্রটা জানো তাহলে সেটার ব্যাখ্যা লিখতে পারবা। তাহলে বায়োলজি মুখস্থের ক্ষেত্রে আমাদের যে চিত্রগুলো দেওয়া আছে সেগুলা বইয়েরগুলা চিত্রগুলা ভালো করে বুঝতে হবে, চিত্র আঁকাও শিখতে হবে 1 মিনিটে, যাতে আমরা চিত্রটা এঁকে ফেলতে পারি। চিত্রের জন্য বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, চিত্র যত বড় আর যতই আঁকো চিত্রের জন্য 1 নাম্বার থাকে কোশ্চেনে। ঠিক আছে, তো অবশ্যই চিত্রটা 1 মিনিটের মধ্যে সরল একটা চিত্র আঁকতে হবে, বইয়ের মতো বেশি মানে কঠিন করে আঁকা যাবে না, স্বাভাবিক যেটা তোমার ব্যাখ্যা দরকার সেভাবে আঁকা শিখতে হবে। তো সেটা বিশেষ করে আমাদের জীববিজ্ঞানের চিত্রটা বেশি দরকার হয়। এরপরে দেখা হচ্ছে আমাদের কাহিনী, ধরো যে তুমি আমাদের ফিজিক্সের কোনো ব্যাখ্যা কিছু পড়ছো, বা কেমিস্ট্রির ব্যাখ্যা, বা আমাদের বাংলার কোনো ব্যাখ্যা অথবা বায়োলজি, সেগুলো তোমাদের নিজেদের কোনো কাহিনী, ঠিক আছে, বা কোনো জ্ঞান অনুধাবন পড়তেছো, সেটা নিজেদের কোনো কাহিনী, স্মৃতি, এভাবে করে মনে রাখতে পারো। ঠিক আছে, এটা একটু চেষ্টা করবা যে তোমার জীবনের সাথে মিল আছে এমন কিছু একটা কাহিনী করে যাতে ব্যাপারটা মনে থাকে। বিশেষ করে কঠিন বিষয়গুলো এভাবে পড়া যায়। ঠিক আছে, আমিও পড়ছিলাম। স্মৃতি, ধরো যে কোনো একটা কিছু পড়তেছো সেটা তোমার স্মৃতির সাথে ছিল, এভাবে করে মনে রাখার চেষ্টা করবা। সব কিছু শুধু পড়তাছি বাস পড়তাছি এরকম না, হয় একটু মজা করে পড়ার চেষ্টা করো, নিজের কাহিনী স্মৃতির সাথে মিলিয়ে। ঠিক আছে, চিত্র এঁকে। এরপর আসে কিওয়ার্ডটা কি, ধরো যে আমাদের বায়োলজি বলে না গুরুত্ব, বায়োলজিতে কিন্তু গুরুত্ব, বৈশিষ্ট্য, এগুলো তারপর হচ্ছে পার্থক্য অনেক গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে ধরো যে আমাদের মায়োসিসের 10টা গুরুত্ব লিখতে দিছে, তো সেই ক্ষেত্রে 10টা গুরুত্ব তো বৈশিষ্ট্য দিয়ে পয়েন্ট করে লিখবো। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের দেখবে একটা কালো করে বইতে কিওয়ার্ড করা আছে। কিওয়ার্ড, হ্যাঁ, যে আমাদের অভিযোজন, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো যখন লিখতে যাবা তখন অভিযোজন অনেক গুরুত্বপূর্ণ, এগুলো তুমি নিজেই বানায় লিখতে পারবা, কিন্তু কিওয়ার্ডটা যে অভিযোজন কিওয়ার্ড, সেটা কিন্তু তোমার ভালো করে জানা থাকতে হবে। এভাবে করে প্রত্যেকটা ধরো গুরুত্ব, বৈশিষ্ট্য বা যে কোনো জিনিসের, ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে সেগুলোর কিওয়ার্ডগুলো মনে রাখবা। যদি কিওয়ার্ড মনে রাখতে পারো, পরীক্ষার হলে সেগুলো কিওয়ার্ড লিখে ব্যাখ্যা দিয়ে দিবা, বাস, তাহলে খুব কম সময়ে অনেক বেশি উত্তর করতে পারবা। আমি মূলত এইটা অনেক বেশি ফলো করতাম, আমার বায়োলজিতে খুব ভালো নাম্বার আসে। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে নোট হচ্ছে কি, যে আমাদের কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো অথবা বায়োলজি বলো, সবগুলোরই একটা নোট থাকা লাগে। এখন তুমি বলতে পারো যে ফিজিক্সের কি নোট করব। ধরো যে ফিজিক্সে আমাদের একটা অধ্যায়ে যদি তুমি গাইড বা টেস্ট পেপার দেখো যে একটা অধ্যায়ে 40টা সৃজনশীল আছে, কিন্তু 40টা সৃজনশীল কিন্তু 40 রকমের না, 40টা সৃজনশীল সর্বোচ্চ 5 থেকে 6 রকমের হয়। ঠিক আছে, তার মানে তুমি যদি 5 থেকে 6টা সৃজনশীল ভালো করে পড়ো, ওই অধ্যায়ে তুমি 40টা সৃজনশীল পারবা। আবার কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রির একটা অধ্যায়ে সৃজনশীল ধরো যে 2-3 রকমের হয়, কিন্তু যদি টেস্ট পেপারে দেখবা যে 40-50টা সৃজনশীল, 70টা সৃজনশীল আছে, তার মানে কি একটা অধ্যায়ে 70 রকমের সৃজনশীল না, একটা অধ্যায়ে কেমিস্ট্রিতে 2-3 রকমের সৃজনশীল হয়ে থাকে। তো তার মানে যেই রকমগুলা, যেই টাইপগুলো আছে সেগুলো তুমি, সেই সৃজনশীলগুলো তুমি তোমার নোট খাতায় রাখবা, তাহলে যখনই তুমি রিভিশন দিতে যাবা সেই কয়েকটা সৃজনশীল দেখলে তুমি অনেকগুলো সৃজনশীলের সমাধান করতে পারবা। বায়োলজির কথা বলো, আমাদের বায়োলজিতে যেই ভাষায় আমাদের লেখাগুলো লেখা আছে সেগুলো কিন্তু একটু কঠিন ওয়ার্ড লাগে। ঠিক আছে, মানে আমরা যদি আমাদের বায়োলজিটা নিজেদের মনের মতো নোট করি, যে সেগুলাতে কিওয়ার্ডগুলোও থাকলো, আমরা পরীক্ষার হলে নিজের থেকে একটু লিখতে পারলাম, এভাবে করে যদি আমরা নোট করে রাখি, তাহলে আমরা কম সময়ে অনেক বেশি বায়োলজি মুখস্থ করতে পারবো, ফিজিক্স কম সময়ে অনেক বেশি সৃজনশীল রিভিশন করতে পারবো, কেমিস্ট্রি কম সময়ে অনেক বেশি সৃজনশীল রিভিশন করতে পারবো। তো সেজন্য নোট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা এইচএসসির মানে মাত্র নতুন ঢুকছো, তোমাদের 2-3 বছর সময় আছে, তারা এগুলো অবশ্যই করে রাখবা। বিশেষ করে নোটটা করে রাখলে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে বা কলেজের পরীক্ষার আগে অনেক বেশি সুবিধা হবে। প্রত্যেকটা বিষয় যখন যেটা বুঝবা, কোচিং থেকে আসবা, চেষ্টা করবা নোট করে রাখতে, তাহলে তোমাদের বুঝতে সোজা হবে। এবার আসে বারবার রিভিশন।
তো আমার জীবনে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কাজ ছিল সেটা হচ্ছে আমি 9-10-এ এতবার রিভিশন দিতাম না, কিন্তু এইচএসসির পড়াগুলো আমি বারবার রিভিশন দিতাম। মানে আমার কাছে মনে হতো যদি আমি ভুলে যাই, আমি বায়োলজি পড়তে অনেক ভালোবাসি, কিন্তু আমার মনে হতো যে আমি বায়োলজি তাড়াতাড়ি মুখস্থ করতে পারি, কিন্তু 2-1 দিন না পড়লে ভুলে যাই। তো আমি কি করতাম, 2 দিন পর পরই বা প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে ওঠার পর যে বিষয়গুলো আমার ভুলে যাওয়ার ভয় ছিল, যেগুলো আমি অনেক কষ্ট করে মুখস্থ করছি, সেই বিষয়গুলো আমি প্রতিদিন ঘুমের থেকে উঠে 5-10 মিনিট সময় নিতাম, বারবার রিভিশন দিতাম। তো সেই জন্য আমি এমনও হয়েছে ঘুমের মধ্যে এক একটা অধ্যায় আমার চলে আসতো, মানে এত বেশি করে রিভিশন দিছিলাম। পরীক্ষার হলে আমার চিন্তার আগে আমার কলম দিয়ে লেখা বের হয়ে গেছে। তার মানে কি বারবার রিভিশন দিতে হবে, তাহলে সেটা তোমার একদম অনেক ভালো করে আত্মস্থ হবে। ঠিক আছে, যে কোনো পড়ায় যেটা অনেক কষ্ট করে মুখস্থ করছো, ভুলতে চাও না, সেটা বারবার রিভিশন দিবা। তো বারবার রিভিশন দিয়ে পড়া মনে রাখা ছাড়া আর কোনো বিকল্প নাই। ঠিক আছে, অবশ্যই রিভিশনের মধ্যে থাকবা, এটা অনেক বেশি ভালো একটা কাজ। আচ্ছা, এরপর আসে যে কঠিন পড়া, রেগুলার অল্প করে পড়া। ঠিক আছে, যে আমাদের ফিজিক্সে একটু যে একটু কঠিন পড়া আছে, আর বায়োলজিতে সব মুখস্থর মধ্যে একটু কঠিন থাকে, সেগুলো একটু অল্প অল্প করে রেগুলার পড়বো। কঠিন পড়া তো পড়তেই হবে। দেখো আমাদের যেসব কঠিন অধ্যায়গুলো আছে সেগুলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেগুলো বুঝতে হবে। যে প্রথমেই বললাম না যে অধ্যায় নিয়ে বসে গেলে হবে না, বুঝে বুঝে একটু টিচারের ক্লাস করে কোনটা কঠিন আগে থেকে একটু টিচারকে জিজ্ঞাসা করে অধ্যায়টা নিজের মনের ভিতরে এটা চিন্তা করতে হবে যে না এই অধ্যায়টা সোজা, একটু সময় দিলেই হবে। এভাবে করে গুছায় এরপরে রেগুলার অল্প অল্প করে হলেও মুখস্থ করতে হবে। কঠিন পড়া বলে ছেড়ে দিব এটা না, আমাদের এইচএসসিতে কিন্তু কঠিন পড়াগুলো ইম্পর্টেন্ট, বা আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো পড়া ছাড়বা না, এইচএসসি লাইফে যদি সময় থাকে তাহলে কোনো পড়াই ছাড়বা না, কারণ অ্যাডমিশনে যায় তখন আবার কষ্ট হবে। আচ্ছা, এরপর আসে যে অবশ্যই 6-7 ঘন্টা ঘুম। এখন অনেক সিরিয়াস হয়ে ধরো যে তুমি অনেক সারাদিন একদিনে যদি একদম 15-16 ঘন্টা পড়ে ফেলো, এরপরে দেখা গেল ঘুম কম হয়েছে, তাহলে কিন্তু পরে 10 দিন আর লেখাপড়ার মানে চিন্তাও থাকবে না, লেখাপড়া উড়া যাবে। তো সেই জন্য অবশ্যই রেগুলার 6-7 ঘন্টা ঘুমাবা। তো সেক্ষেত্রে কি হবে যে তোমার পড়াটা অনেক বেশি মনে থাকবে। তো অবশ্যই ঘুমটাকে অনেক বেশি প্রাধান্য দিবা, যে 6-7 ঘন্টা যাতে ঘুম থাকে। ঠিক আছে, আমি যেটা করতাম, আমি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত পড়তাম টানা 7 ঘন্টা, 1টা থেকে 4টা পর্যন্ত ঘুমাইতাম, খাইতাম, নামাজ পড়তাম, গোসল করতাম, এরপরে 4টা থেকে আমাদের যে রাতের 11টা পর্যন্ত আবার টানা পড়তাম। ঠিক আছে, তো এখানে আমার 14-15 ঘন্টা পড়া হয়ে গেছে কোনো কষ্ট ছাড়াই। এরপর আমি রাতের 11টা থেকে আবার সকাল 5:30 পর্যন্ত ঘুমাইতাম, 5:30 থেকে 6টা পর্যন্ত ফ্রেশ হয়ে আবার সকাল 6টা বাজে পড়তে বসতাম। তো আমার ঘুমের সময় ছিল প্রায়, আমি 7 থেকে 8 ঘন্টায় ঘুমাইতাম, কারণ আমি দুপুরেও ঘুমাইতাম। তো অবশ্য আমার ঘুমও বেশি ছিল, আমি পড়তামও বেশি। আমার 15 ঘন্টা এমনিতে দৈনিক পড়া হইতো, আমার কোনো কষ্টই হইতো না, কারণ আমি একটু কোচিং বাদ দিয়ে দিয়েছি, কোথাও যাতায়াত বাদ দিয়ে দিয়েছি, আমি মোবাইল বন্ধ করে দিয়েছিলাম। তো আমার লেখাপড়া, ঘুম আর খাওয়া বাদ দিয়ে আর কোনো কাজ ছিল না। আমি 15 ঘন্টা পড়তাম আর 7-8 ঘন্টা ঘুমাইতাম। ঠিক আছে, এরকম একটা রুটিন হয়ে গেছিলো, আর কোনো কষ্টই হইতো না, কারণ আমি ঘুমের টাইমে ঘুমাচ্ছি। আচ্ছা, এবার দেখো যে অনলাইন থেকে দূরে থাকা, অলসতা বাদ দেওয়া। অনলাইন থেকে অবশ্যই দূরে থাকতে হবে। যেমন ধরো যে তুমি ইউটিউবে ভিডিও দেখতেছো, আবার তুমি চিন্তা করতেছো তুমি পড়াও মনে রাখতে চাও, এটা কিন্তু হবে না। কারণ তুমি একটা ইউটিউবে ভিডিও দেখার পর, ধরো ভিডিওটা এত সুন্দর ছিল, মোবাইল বন্ধ রাখার পরও সেটা তোমার মাথায় ঘুরবে, এত সুন্দর ভিডিও ছিল, নায়ক নায়িকাকে ওইটা বলছে, এটা হইলে কেমন হইতো, এগুলো মাথায় চলে আসে। ঠিক আছে, তো অবশ্যই সেজন্য অনলাইন থেকে দূরে থাকতে হবে, আর অলসতাটা বাদ দিতে হবে। এখন বলতে পারো যে অনলাইন থেকে যদি দূরে থাকি তাহলে স্টাডি রিলেটেড ভিডিও কিভাবে দেখবো। আমি যেটা করতাম, আমি নিজের মোবাইলটা বন্ধ করে দিতাম, কারণ আমি আমার মোবাইলে যে পরিমাণ আকাম করব, সেই পরিমাণ আকাম তো আব্বু আম্মুর মোবাইলে করতে পারবো না, তাই না? তাই আমি আমার মোবাইলটা বন্ধ করে আম্মুর কাছে জমা দিয়েছিলাম যে আম্মু তুমি এই মোবাইলটা নাও, তুমি আমার এইচএসসি পরীক্ষার পরে মোবাইলটা আমাকে জমা দিবা। ঠিক আছে, তো আম্মু সেটা নিয়ে নিত। তো আমি ইচ্ছা করলেও আর নিজে মোবাইল টিপতে পারতাম না। আর স্টাডি রিলেটেড ভিডিও আমিও দেখতাম, কারণ আমি কেমিস্ট্রির অনেক এমসিকিউ সমাধানে প্রত্যেকটা এমসিকিউকে আমি আমাদের যে ইউটিউবে সার্চ দিয়ে মাঝে মধ্যে সমাধান করছি, বা বিভিন্ন ধরনের স্টাডি রিলেটেড ভিডিও দেখার জন্য আমার মোবাইল দরকার ছিল। তো সেই ক্ষেত্রে কী করতাম, আমি আমার আম্মু বা আব্বু বা বড় ভাইয়ের মোবাইলটা নিয়ে টানাটানি করতাম যে আমাকে একটু 5টা মিনিট সময় দাও, আমি একটু স্টাডি রিলেটেড ভিডিও দেখবো, আমার এখানে সমস্যা। তো তখন তারা দিত। তো তাদের থেকে তো তুমি সারাদিনের জন্য মোবাইল নিতে পারবা না,
5-10 মিনিট ছ্যাঁচড়ামি করে মোবাইল নিতে পারবা। তো এটাতেই খুশি থাকতে হবে, ঠিক আছে? এভাবেই করে অনলাইনে যে কাজটা আছে সেটা তাদের মোবাইল দিয়ে করবা, নিজের মোবাইলটা বন্ধ রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। আর অবশ্য অলসতা থেকে দূরে থাকতে হবে, কারণ অলসতা থাকলে সকাল 6টা বাজে উঠতে পারবা না। 6টা বাজে বেল বাজলে মনে হবে সমস্যা নাই, আমি 1 ঘন্টা পরে উঠি 7টা পর্যন্ত পড়বো। হ্যাঁ, এগুলো আসবে। তো অলসতাটা বাদ দিতে হবে যদি পড়া বেশি মনে রাখতে চাও আর ভালো একটা রেজাল্ট করতে চাও। এরপর আসলে যে সৃষ্টিকর্তার সাথে কাছে সাহায্য চাওয়া, ঠিক আছে? আচ্ছা দেখো, সৃষ্টিকর্তার কাছে সাহায্য তো অবশ্যই চাইতে হবে, কারণ তুমি যদি বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় প্রথম কেউ হইতে চাও তো অবশ্যই তোমার সৃষ্টিকর্তার সাহায্য লাগবে। তোমার যদি পড়া মনে রাখতে চাও তাহলে অবশ্যই সৃষ্টিকর্তার সাহায্য লাগবে, কারণ যখন তুমি নামাজ পড়বা, ঠিক আছে, তখন তোমার মনের ভিতরে একটা শান্তি থাকবে। আর মনের শান্তি নিয়ে বেশি ভালো করে পড়া মনে রাখা যায়, অশান্তি নিয়ে পড়া মনে রাখা যায় না। তো এক্ষেত্রে পাশাপাশি আরেকটা বলতে হবে, আব্বা আম্মুর সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে মনের একটা প্রশান্তি থাকে। তো সেই প্রশান্তিটার জন্য তুমি পড়তে ভালো লাগবে, মনে হবে যে আমার সব পড়া এখন মুখস্থ হবে এমন একটা ব্যাপার থাকে আর কি। এরপর আসছে 9 নাম্বার, সহজ বিষয় থেকে শুরু করা। ঠিক আছে, আমার কাছে সহজ বিষয় ছিল যে আমার বায়োলজি বেশি সোজা ছিল। আমার বায়োলজি মুখস্থ করতে ভালো লাগতো, তো আমি বায়োলজি দিয়ে প্রথম শুরু করেছিলাম। তোমার কাছে যে বিষয় সোজা তুমি সেটা থেকে শুরু করবা, ঠিক আছে? যেটা বেশি কঠিন আগেই কঠিনটা পড়তে হবে এমন না, সহজ বিষয় দিয়ে শুরু করো। সহজ বিষয় যদি শেষ করে ফেলতে পারো তখন মনে হবে যে আমি তো একটা বিষয় শেষ করেই ফেলছি, আরেকটা করেই ফেলি, তো ওইটাতে একটু সময় দিলে কঠিনগুলো শেষ হবে। তো সবসময় চেষ্টা করবা সহজ যে টপিকটা তোমার কাছে যেটা সোজা লাগে সেটা দিয়ে শুরু করতে। তারপর দেখো যে টার্গেট করে পড়া এবং নিজেকে পুরস্কার দেওয়া। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে যে আমাদের এখানে 10 নম্বর আমরা কি বললাম যে টার্গেট করে পড়া। তো এটা কি, এটা হইতে পারে নিজেকে পুরস্কার দেওয়া, 2 টাইপের হইতে পারে। একটা হচ্ছে যে নিজের সাথে নিজে টার্গেট করা, ঠিক আছে, যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি নিজেকে, ধরো যে আমি যেটা করতাম, আমি যদি আজকে এই পড়াটা শেষ করতে পারি তাহলে আমি আমাকে এই খাবারটা দিব, ঠিক আছে, বা আমি একটু ছাদে যাব ঘুরতে, বা আমি আমার পছন্দের কোনো একটা কাজ করব। এরকম হয়, নিজের সাথে নিজে টার্গেট করে নিজেকে পুরস্কার দিতে পারো। অথবা যদি সুযোগ হয় তাহলে তো ধরো যে তোমার ক্লাসমেট যারা আছে তাদের সাথে একটু টার্গেট করাই যায়। আমি আমার ক্লাসের সাথেও টার্গেট করতাম, যে আমার ক্লাসে একটা মেয়ে ছিল মৌ, ও ও আমার একটা প্রতিদ্বন্দ্বী ছিল, আমি যদি প্রথম ক্লাসে না হইতে পারতাম ও হয়ে যেত, তো অবশ্যই আমার প্রতিদ্বন্দ্বী ছিল। তো ও যাতে কোনো দিন ফার্স্ট না হইতে পারে সেজন্য আমার অনেক পড়া লাগতো। তো এভাবে করে একটু টার্গেট করলে তাহলে তোমার লেখাপড়ার উৎসাহটা আরও বেশি বাড়বে। তো আশা করি যে এভাবে এই 10টা পয়েন্ট যদি তুমি মনে রাখো এবং সেই অনুসারে কাজ করো তাহলে তোমার পড়ালেখাটা অনেক বেশি কার্যকরী হবে এবং পড়াগুলো খুব সহজেই বেশি মনে রাখতে পারবা। আমার কাছে পড়া মনে রাখার এই 10টা উপায় খুব বেশি কার্যকরী ছিল, সেজন্য আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর অনেক বেশি বেশি শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম।